খারাপ, তবুও নিজেকে নিয়ে এমন কথা বলো না। তুমি আমার কাছে অনেক সম্মানের। প্লিজ উপমা, এমন কথা আর বলো না। উপমা তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুর্য আর তার হাতের ক্ষতস্থান চেপে ধরে কুঁকড়ে ওঠে। উপমা এক নজর তুর্যের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর উপমার বাবা এসে তুর্যের হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে গেলেন আর বললেন, আমার ছেলে মারা গেছে, এখনো 4 দিনও হয়নি। এখন আমরা আমাদের দ্বিতীয় সন্তানকে হারাতে চাই না। আমাদের এই 2টা সম্পদ ছিল, তোমরা একটা কেড়ে নিয়েছো। এখন আর একটাই আছে, তাকে মুক্তি দাও, তাকে অন্তত বাঁচতে দাও। তুর্য কাঁপা কাঁপা কণ্ঠে বলল। বাবা, আমি উপমার খেয়াল রাখবো। আমি থাকতে। তুর্যকে থামিয়ে দিয়ে করিম সিদ্দিক বলেন, আমি তোমার বাবা নই, আর উপমার খেয়াল রাখার জন্য ওর মা বাবা বেঁচে আছে। তুমি আমার মেয়েকে মুক্তি দাও, এই সম্পর্কটা এখানেই শেষ হোক। আমার ওয়াইফ, আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। মিসেস জুলেখা আড়াল থেকে বেরিয়ে এসে বলে, আমি উপমার মা। আমি জানি তোমাদের সম্পর্ক কতটুকু সুস্থ আর কতটুকু অসুস্থ। তাই এই সম্পর্ক বিচ্ছেদে তোমার এত আফসোস হওয়ার কথা না। তুর্য মিসেস জুলেখার কথা শুনে কোনায় দাঁড়িয়ে থাকা উপমার দিকে তাকালো। তুর্য তার দিকে এগোতে গেলে সে দৌড়ে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর ভেতর থেকে বলে, আমি আমার বাবা মার সাথেই থাকবো। আপনি আমাকে তালাক দিয়ে দিন, আমি আর আপনার সাথে ওই বাড়িতে থাকতে পারবো না। তুর্য বদ্ধ দরজার হাত দিয়ে বলে, সরি উপমা, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সব ঠিক করে দেব। প্লিজ এমন কথা বলো না। আমি তোমাকে ছাড়তে চাই না। করিম সিদ্দিক তুর্যকে টেনে ঘর থেকে বের করে দিয়ে বলেন, তোমাদের অনেক ক্ষমতা আছে, হয়তো আমার মেয়েকেও ঝুলিয়ে রাখবে, সমস্যা নেই। আমাদের কাবিনের টাকার প্রতি কোনো লোভ নেই। উপমা নিজেই তোমার কাছ থেকে তালাক নেবে, খুব শীঘ্রই তুমি কাগজ পেয়ে যাবে। তুর্য হাত জোর করে হাঁটু গেড়ে বসে বলে, বাবা, আমাকে একটু সুযোগ দিন। আমার তো বাবা মা নেই। আপনাদের আমি বাবা মার জায়গা দিয়েছি। প্লিজ আমার সাথে এমনটা করবেন না। আমি উপমাকে ভালো রাখবো। আমাকে প্লিজ আরেকটা সুযোগ দিন। করিম সিদ্দিক তুর্যের মুখের উপর দরজা বন্ধ করে দেন আর তুর্য বসা থেকে উঠে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। অন্যদিকে উপমা তার রুম লাগিয়ে তুর্যের ছবিগুলো একে একে নামাতে লাগলো। সে শব্দ করেই কাঁদছে। রুমের বাইরে থেকে মিসেস জুলেখা মেয়ের কান্না শুনে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে ওঠেন আর বলেন, আমার সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেছে। আমাদের আদিল আমাদের ফেলে চলে গেছে। ও তো উপমাকে সব সময় সাহস দিত, প্রেরণা দিত। এখন আমার মেয়েটাকে কে দেখবে? এদিকে নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের রুমে এসে বল, ভাই, এই মেয়ের সব তথ্য পেয়েছি। রিয়াজুর রহমান মুচকি হেসে বলে, কি নাম তার? উপমা করিম। খুব সুন্দর নাম। আর একটা খবর আছে। বল। উপমা তুর্য আহমেদের স্ত্রী। রিয়াজুর রহমান ভ্রুকুচকে বলে, তুজোটা কে? মৈত্রীদের সন্তান, হাকিম আহমেদের ছেলে। রিয়াজুর রহমান থমকে যান। নিয়াজ হোসেন আবারও বলে, উপমা করিমের বড় ভাই আদিল সিদ্দিকের খুন করেছে 2 দিন আগে। ধারণা করা হচ্ছে মৈত্রীদের শত্রুই এই খুনের সাথে জড়িত ছিল। আমি যতদূর জানি মৈত্রীদের তো শত্রুর অভাব নেই। তাহলে এই কাজ কারা করছে আর কেনই বা করেছে? আদিল খুনিদের ব্যাপারে কিছু তথ্য পেয়েছিল। লাস্ট কল রেকর্ডে এটাই পাওয়া গেছে। আর মুর্শিদ জুবাইয়ের এই মামলার তাদের সাহায্য করেছে। রিয়াজুর রহমান হঠাৎ উঠে দাঁড়িয়ে বল, আমার গাড়িটা গ্যারেজ থেকে বের কর। মিসেস উপমা করিমের বাসায় আজ আমার বিনা নিমন্ত্রণে আগমন হবে, আর আজকের রাতের খাবারটা আমার পক্ষ থেকে যাবে। রুম বন্ধ করে বসে আছে তুর্য। উপমা ছাড়া ঘরটা শূন্য শূন্য লাগছে। এই ঘরের প্রতিটি দেয়ালের ফাঁকে ফাঁকে উপমার দীর্ঘশ্বাস আটকে আছে। তুর্য প্রতিবারই বলেছে সে উপমাকে ভালোবাসে, কিন্তু তার কাজে ভালোবাসার কোনো লক্ষণই ছিল না। তবে আজ তুর্য উপমাকে অনুভব করছে। সে বুঝতে পারছে নীরবে এতদিন তার পাশে থাকা মানুষটিকে ছাড়া সে কতটা অসহায়। বাড়ির সবাই নির্জীব হয়ে বসে আছে। অর্ণিকা নিজেই রান্নাঘরে গেল দুপুরে রান্না বান্না করার জন্য। আহনাফও তার পিছু পিছু গেল। অর্ণিকা চুপচাপ রান্নার কাজ করছে। আহনাফ তার হাত ধরে বলে, কথা বলছো না কেন? অরুণিকা মলিন মুখে বলল, ভাবি চলে যাওয়ার
পর থেকে আমার এই ঘরে মন বসছে না। কেন? আমরা তো আছি। ভালো লাগছে না আহনাফ, সত্যি ভালো লাগছে না। কেউ এভাবে আদিল ভাইয়াকে এসে মেরে দিল। অরু, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমাদের উচিত উপমাকে সান্ত্বনা দেয়া। আর তুমি ওকে ফোন করে বুঝিয়ে বলো সূর্যকে এভাবে দেখতে ভালো লাগছে না। অরিনিকা হুম বলে রান্নায় মনোযোগ দিল। রান্না শেষ হলে অরুণ তুর্যকে ডাকার জন্য উপরে গেল। দরজা খুলেই দেখলো তুর্য উপমার হাতের জুড়ি নিয়ে বিছানায় বসে আছে। অরুণিকা ভেতরে গিয়ে তুর্যের পাশে বসে। তুর্য অরুণিকার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে বলে, টুইঙ্কেল, ও কি আর ফিরে আসবে না? আমি কি ওকে খুব কষ্ট দিয়ে ফেলেছি? অরুণিকা কিছু বলার আগে তুর্য ফুপিয়ে কেঁদে ওঠে আর অরুণিকার কোলে মাথা রাখে। অরুণিকা তুর্যের চুলে হাত বোলাতে বোলাতে বলে, রকস্টার, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আমার সুইট স্টার ভাবিকে ফোন দিব। আহনাফ তো আমাকে ভাবির বাসায় নিয়ে যাবে বলেছে। দেখো, আমি গিয়ে ভাবিকে সাথে করে নিয়ে আসবো। তুর্য অরুণিকার হাত আঁকড়ে ধরে ভেজা কণ্ঠে বলে, তুমি আগে বলো, আমি কি বেশি খারাপ? কে বলেছে তুমি খারাপ? সবাই তো বলে, আমিও তো জানি। উপমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কত মেয়ের সাথে যোগাযোগ রেখেছি। আহনাফের যদি এত এত মেয়ের সাথে যোগাযোগ থাকতো, তখন কি তুমি আমায় ওর সাথে বিয়ে দেওয়ার চিন্তা করতে পারতে? পারাপারি পরে হতো, আগুন নাক ফাটিয়ে দিতাম। তো উপমা ভাবির মাও এসব বুঝতে পেরেছে। তোমাকে নাকি কোন মেয়ের সাথে রিকশায় দেখলো, অনেক কিছুই তো শুনেছি আমি। তুমি যে রিক দ্য স্টার, এটা তো এখনো সবাই জানে না। তুমি বরং সবাইকে এই সত্যটা জানাও, আর ভাবিকে তোমার স্ত্রী হিসেবে পুরো মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দাও। দেখবে ভাবি অনেক খুশি হবে। টুইঙ্কেল, এরপরও কি সত্যি আমার কাছে ফিরে আসবে ও? ভাবি তোমাকে অনেক ভালোবাসে। তাহমিদ যেভাবে সতু আপুকে ভালোবাসে, আরাব যেভাবে সায়ন্তী আপুকে ভালোবাসে, তার চেয়েও বেশি ভাবি তোমাকে ভালোবাসে। সারাদিন ভাবি তোমার কথা বলতো, তোমার জন্য কত মজার মজার নাস্তা বানাতো, তুমি আসার আগে সুন্দর করে সাজতো। কিন্তু তুমি কখনোই ভাবির দিকে মনোযোগ দাওনি, সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলে। ভাবি কত সুন্দর, অথচ তুমি কিনা ওই মেয়েগুলোকে সময় দাও, যারা দেখতেও সুন্দর না, যাদের মনটাও নোংরা। আহনাফ তুর্যের ঘরের সামনে এসে ভ্রু কুচকে তুর্য আর অরুণিকার দিকে তাকায়। তুর্য এইভাবে অরুণিকার কোলে মাথা রেখেছে, বিষয়টা আহনাফের হজম হলো না। সে রুমে এসে তুর্যকে টেনে উঠিয়ে তার কাঁধে হাত রেখে বলে, চল উপমাকে আনতে যাই। তুই ওর পছন্দের কিছু কিনে নিয়ে আয়, আর ইমনকে সাথে নিয়ে যা, ও ফ্রি আছে। এই কথা বলে আহনাফ অরুণিকার হাত ধরে বলে, চলো চলো, টেবিলে খাবার সাজাতে হবে। আমি এসব একা একা করবো নাকি? এদিকে তুর্য এসে ইভানের পাশে বসে। অনেকদিন ইভান আর তুর্য একে অপরের সাথে কথা বলেনি। উপমার ব্যাপার নিয়ে তাদের একটা ঝগড়া বেঁধেছিল। আনাফ আর আরাফ মিলে তাদের সব মিটমাট করে দিলেও ইভান তুর্যের সাথে কথাবার্তা কমিয়ে দিয়েছিল। তবে আজ নিজ থেকে ইভান তুর্যের হাত ধরে বলে, ব্যথা কমেছে? তুর্য মাথা নাড়িয়ে বলল, না, হাত নাড়াতে পারছি না, ভীষণ ব্যথা। ইভান তুর্যের কাঁধে হাত রেখে বলে, আমরা উপমাকে ফিরিয়ে আনবো, মন খারাপ করিস না। তুর্য মলিন মুখে বলল, আমি তোর সাথে অনেক বাজে ব্যবহার করেছিলাম, দোষটা আসলে আমার ছিল। একটা মানুষ সবার চোখে একসাথে খারাপ হতে পারে না, নিশ্চয়ই তার মধ্যে সমস্যা আছে, তাই সবাই তাকে খারাপ ভাবছে। আমি অন্যায় করেছি। ইভান, তুই আমাকে মাফ করে দে। ইভান তুর্যের কাঁধে হাত রেখে তার মাথায় হাত বুলিয়ে বলল, বন্ধু, তোর উপর আমার কোনো অভিযোগ নেই। দিন শেষে আমরা নিজেদের জন্য আছি। এদিকে অরুণিকা টেবিলে খাবার সাজিয়ে দিয়ে বলে, আর আমি তোমাদের জন্য আছি। মা, মেয়ে, বোন, শাশুড়ি, যে কোনো পরিস্থিতি আমি নিজেকে তোমাদের জন্য তৈরি করব। ইমন হেসে বলে, শুধু বউটা তুমি আহনাফেরই থাকবে। আহনাফ মুচকে এসে অরুণিকার দিকে তাকায়। অরুণিকা ভ্রু কুচকে ইমনের দিকে তাকিয়ে বলে, আমি এখনো ওকে বিয়ে করিনি, তাই আপাতত আমি কারোর বউ না। অরুণিকা মুখ বাঁকিয়ে আহনাফের হাতে চিমটি দিয়ে বলে, আমি তোমার বউ না, মনে থাকে জানো। আহনাফ হাত ডলতে ডলতে বলে, এটা কি চিমটি দিয়ে বলতে হয়? হ্যাঁ, মাথায় ঢুকিয়ে দিচ্ছি, সেটা সেট করে নাও। এমনি বললে তো মনে থাকবে না, তাই বাইরে থেকে প্রভাব দিচ্ছি চিমটি দিয়ে। সন্ধ্যায় আরাফ আর আহনাফ ছাদে এসে বসে। তাদের মৌনতা আদিলের আকস্মিক মৃত্যুকে ঘিরে। আহনাফ নীরবতা ভেঙে বলে, একটা জিনিস খেয়াল করেছিস? আরাফ আহনাফের দিকে তাকায়। আহনাফ বলে,
আদিল ভাইয়ের সাথে ইভানের অনেক ভালোই সম্পর্ক, অথচ ভাইয়ার মৃত্যুর পর থেকে ওর অদ্ভুত ব্যবহার আমার চোখে পড়ছে। তোদের চোখে পড়েছে কিনা জানি না, কিন্তু ইভান খুবই সন্দেহজনক আচরণ করছে। আর সেদিন আদিল ভাইয়ার সাথে তো ওরও থাকার কথা ছিল, কারণ ওই তো ভাইয়ার সাথে কাজ করছে। আরাফ চিন্তিত কণ্ঠে বলল, সেটাই তো, কিন্তু এখন তো আমরা জেনেই গেছি আসল খুনি কে। না আরাফ, খুনি এত সহজে আমাদের সামনে আসেনি। শাহবাজ খানকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। কি বলতে চাইছিস তুই? ভালোভাবে চিন্তা করে দেখ। শুরু থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বুঝবো আমাদের গ্যাপটা কোথায়। রহমতুল্লাহকে আমরা সন্দেহ করেছি, তিনি আমাদের বলেছেন রিয়াজুল রহমান খুনিদের সাহায্য করেছেন। মিডিয়ার লোকেরা মির্জা গ্রুপকে সন্দেহ করেছে, আর শাহবাজ খানের সাথে শাহিদ মির্জার ভালোই যোগাযোগ ছিল, এখনও আছে, তাই তাকেও সন্দেহ করা হচ্ছে। মুর্শিদ জুবায়েরকে আমরা প্রথমে সন্দেহ করেছি, কিন্তু ওনার সব কথা শোনার পর মনে হচ্ছে রহমতুল্লাহ আমাদের সাথে অনেক বড় মাইন্ড গেম খেলছে। সব কিছু ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, আর তা হলো আমরা ধোঁকা খেয়েছি। আদিল ভাইয়া ওই কথাটাই বলেছে, যেখানে আমরা মির্জাদের সন্দেহ করছি, শাহবাজ খানকে সন্দেহ করছি, সেখানে ধোঁকা খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ধোঁকা কাদের থেকে খাওয়া যায়? যাদের আমরা বিশ্বাস করছি তাদের থেকেই তো। এখন প্রশ্ন হচ্ছে আমরা বিশ্বাস কাদের করছি? আদিল ভাইয়ার কথা মতে আমাদের বিশ্বস্ত কেউই আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু আমরা 6 জন তো নিজেদের ছাড়া কাউকেই বিশ্বাস করছি না। করছি, ইভানকে বিশ্বাস করছি। এই মুহূর্তে ইভানকে আমার সন্দেহ হচ্ছে, আর ভাইয়ার মৃত্যুর পর থেকেই ও কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদিন ভাইয়া কি ওর কথাই বলতে চেয়েছিল? না, ইমাম হবে না। ইমান হলে উনি নামটা নিয়েই নিত। উনি তুর্যকে কারো নাম বলেনি, তার মানে উনি লোকটাকে চেনে, অথচ নাম জানে না। নাম জানে না তাই নামটার সাথে সাথেই নিতে পারেনি। আর যাই বলিস, তোকে যখন মেসেজ দিয়েছিলাম সাথে সাথেই বেরিয়ে যেতে পারতি। আমরা অনেকক্ষণ নিজেদের আড়ালে রেখেছিলাম, ততক্ষণে হয়তো ওই বিল্ডিংয়ে কোনো প্রমাণ থাকলে তা সরিয়ে ফেলেছে। তোর মেসেজ দেখেই আমি বাকিদের বলে বের হয়েছি। তাহলে তোদের আসতে এত সময় লেগেছে কেন? কি বলছিস তুই? সাথে সাথেই তো তোর হয়েছিল। আমরা তো তোদের দুজনকে পুরো ঘরে খুঁজেছিলাম। উপমা তো বলেইনি তোরা কোথায় গিয়েছিস। অনেকক্ষণ পর বলবো তুর্য পিস্তল নিয়ে বেরিয়েছে। এরপর ফোন দিতে যাব, দেখলাম তোর মেসেজ। আরাফ, আমি গাড়িতে ওঠার 5 মিনিটের মধ্যে তোকে মেসেজ দিয়েছিলাম, আর তুই সাথেই মেসেজ সিন করে ফেলেছিস। আনাফের আগের মেসেজটা আরো অনেক সময়ের ব্যবধানে এসেছিল। আরাফ বলল, কিন্তু আমি শেষ মেসেজটাই দেখেছি। আগেরটা আমার ওই সময় চোখে পড়েছিল, ভেবেছি ওই সময় মেসেজটা দিয়েছিলি। আরাফ, আমি মেসেজ দেওয়ার সাথে সাথেই সিন হয়েছিল, আর তুই অনলাইনেই ছিলি। আহনাফ ভ্রু কুচকে বলল। ওয়েট, তোর ফোনটা দে। আহনাফ আরাফের ফেসবুকে সিকিউরিটি চেক করতে গিয়ে দেখলো আরাফের ফেসবুক অ্যাকাউন্ট আরো 4টা ফোনে লগ ইন করা আছে। আহনাফ মাথায় হাত দিয়ে বলে, তুই এই ফোন কাকে দিয়েছিস? কাউকেই তো দেইনি। তোর ফেসবুক অন্য কোথাও লগ ইন কিভাবে আরাফ? তুই এত বড় ভুল কিভাবে করেছিস? তার মানে এতদিন আমাদের সব প্ল্যান অন্য কেউ পেয়ে যাচ্ছিল। চেঞ্জ ইওর পাসওয়ার্ড আরাফ, সব জায়গা থেকে লগ আউট করবি। আরাফ পুরো ফেসবুক সিকিউরিটি দিয়ে তার সব সোশ্যাল অ্যাকাউন্টে সিকিউরিটি বসিয়ে দিল। এবার আহনাফ নিচে এসে সবাইকে কথাটা জানাতে একই সমস্যা তারা তাহমিদের ফোনেও খেয়াল করলো। আহনাফ সবার ফোন নিয়ে বলে, আমাদের কথাবার্তা এখন খুনির কাছে পৌঁছে গেছে, আর শাহবাজ খান যদি সত্যিই খুনি হতো তাহলে ওনার লোককে ওখানে বসিয়ে রাখতো না, কারণ উনি জানে আমরা ওখানে যাচ্ছি। অনেক আগেই সব ক্লিয়ার করে দিত। কেউ একজন ইচ্ছে করে ওনার নাম উচ্চারণ করে আমাদের বিভ্রান্ত করার জন্য ওই লোক দুটোকে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। এটা ওদেরই প্ল্যান ছিল। ইমন গম্ভীর কণ্ঠে বলে, তাহলে এখানে দুটো কনফিউশন আছে। হয়তো খুনি নিজেকে শাহবাজ খান হিসেবে পরিচয় দিয়েছে, নয়তো শাহবাজ খান সত্যি এই হত্যাকাণ্ডে জড়িত আছে। তুর্য বলে, আর যাই বল, আনাফের কথা ফেলে দেওয়ার মতো না। ইমন খুনের ব্যাপারে কিছু তো একটা জেনেছে, কিছু তো একটা আছে এখানে। এখন এটা আমাদের বের করতে হবে। কিছুদিন পর আরাফ, ইভান, আহনাফ আর রনিকা উপমাদের বাসায় যায়। আরাফ উপমাকে অনেক অনুরোধ করে
তাদের সাথে বাসায় ফিরে আসার জন্য, কিন্তু উপমা রাজি হলো না। সে তার বাবা মাকে আর কষ্ট দিতে চায় না। উপমা ও তার পরিবারের ধারণা তুর্যকে বিয়ে করার ফলে আদিলের মৃত্যু হয়েছে। অরুণিকা উপমার হাত ধরে বলে, আমি রকস্টারকে আশা দিয়ে এসেছি যে আমি আমার সুইট স্টার ভাবিকে ফিরিয়ে আনবো। ও সারা দিন রাত তোমার জন্য ছটফট করে। রকস্টার তোমাকে অনেক ভালোবাসে। সবার ভালোবাসা প্রকাশের ধরন একই ধরনের হয় না। কেউ ভালোবাসে তবু মুখে আনে না, কেউ মুখে বললেও ভালোবাসা দেখায় না, আর কেউ ভালোবাসি না বলেও অনেক ভালোবাসা দিয়ে যায়। ভাবি তোমার রকস্টার তোমাকে ছাড়া ভালো নেই। উপমা ছলছল চোখে অরুণিকার দিকে তাকিয়ে বলে, আমার বাবা মা ভাইয়াকে হারিয়ে একদম একা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ওই বাড়িতে থাকলে এরা শোকেই মারা যাবে। আমাকে এখানে থাকতে দাও। আমি তোমার রকস্টারকে এখনো ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই যে সংসার করতে হবে এমন তো নয়। আমি একটা চাকরি খুঁজছি, আমার সময় কেটে যাবে। তোমার রকস্টার এখন স্বাধীন, ও এখন মুক্ত হওয়ায় মেয়েদের সাথে উড়বে ঘুরবে। ঘরে বউ আছে, সেই চিন্তায় অস্থির হতে হবে না। অরুণিকা, ওই বাড়িতে একমাত্র তুমিই আমাকে বসো। আশা করব এখনো আমাকে বুঝবে। আমাকে আমার বাবা মার সাথে থাকতে দাও। কিন্তু আঙ্কেল যে তালাকের কথা বললো। বাবার আগের মাথায় বলেছে, আর আমি অভিমান থেকে বলেছি। কিন্তু যদি তোমার রকস্টার দিয়ে দিতে চায় আমি সাইন করে দেব, তবে আমার পক্ষ থেকে কোনো লেটার যাবে না। আমি তাকে ছাড়তে পারবো না অরুণিকা। মানুষটা আমার সাথে মিশে গেছে, তাকে নিয়ে ভাবতে, তাকে ভালোবাসতে আমার খুব ভালো লাগে। তাকে পাওয়া না পাওয়া ভাগ্যের লেখন। আমি এভাবেই তাকে ভালোবেসেছিলাম। তাকে পাওয়ার চেয়ে তাকে ভালোবাসাই আমার জেদ ছিল। এই জেদ আমি কখনোই হারাতে চাই না। তুমি রকস্টারকে ছাড়া ভালো থাকবে? হ্যাঁ, কিছু মানুষকে স্মৃতিতে রেখেও ভালো থাকা যায়। তুমি তাহমিদ আর আরাফের মতো কঠিন মানুষ হয়েছ, কিন্তু আমার রকস্টার অনেক নরম মনের মানুষ। ও কাঁদলে আমার ভালো লাগে না। ওর এত ভুল ক্ষমা করেছ, এইবারও ক্ষমা করে দাও। এমনিতেই আদিল ভাইয়ার মৃত্যুতে ওরা সবাই অনেক দুশ্চিন্তায় আছে। এর মধ্যে তুমি রকস্টারকে ছেড়ে চলে এসেছো। ও মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। উপমা বসা থেকে উঠে বলে, আমি তোমার সাথে যাচ্ছি না অরুণিকা, চলে যাও তুমি। অরুণিকা মন খারাপ করে বেরিয়ে গেল। তারা চারজন রাস্তায় হাঁটছে। ইভান আর আরাফ চুপ করে আছে। আহনাফ এদিক ওদিক তাকাচ্ছে আর গাড়ি খুঁজছে। হঠাৎ অরুণিকা আহনাফের হাত ধরে বলে, চলো না একবার ওই বাড়িতে যাই। আরাফ আর ইভান অরুণিকার দিকে তাকায়। ইভান বলে, কোন বাড়িতে? ওই পোড়া বাড়িতে। আরাফ বলল, ওখানে হঠাৎ? মা বাবাকে দেখতে ইচ্ছে করছে, ওখানে গেলে হয়তো ভালো লাগবে। ইভান বলল, অরণিকা, রাত 9টা বাজছে, ওদিকে তো কেউ থাকে না। ওদিন ইমনের আতক উপলক্ষে আলাদা লাইটিং করা হয়েছিল, এখন ওদিকটা অন্ধকার। মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটবো, আর তোমরা থাকলে আমার ভয় লাগবে না। অরুণিকার অনুরোধে আরাফ আর আহনাফ সেখানে যেতে রাজি হলো, আর ইভান অনিচ্ছা সত্ত্বেও গেল। মৈত্রী ম্যানশনে পৌঁছাতে অরুণিকা বলে, আমার না মাঝে মাঝে মনে পড়ে সেদিন রাতে আগুন লেগেছিল এই বাড়িতে। বাবা আমাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল, চাচিকে এক লোক মেরে দিয়েছিল। বাসার সবাই চেঁচামেচি করছিল, গুলির শব্দ হচ্ছিল, সবার মুখেই কালো মুখোশ। আমি কারো চেহারা দেখিনি জানো। এসব বারবার আমার চোখের সামনে ভেসে আসে, কিন্তু সবকিছুই ঝাপসা। এত পুরনো কথা আমার মস্তিষ্কে গেঁথে থাকে কেন জানো? আহনাফ জিজ্ঞেস করে, কেন? কারণ আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম জানো। বাবার সেই পুরনো চাদরটা তাহমিদ আলমারিতে রেখে দিয়েছিল, সেটা দেখেই আমার সব মনে পড়ে যায়। আমি সারাদিন এসব নিয়েই ভাবি। তাহমিদকে কতবার শুনিয়েছি, ও নিজেও আমাকে বারবার এই ঘটনাগুলো শুনিয়েছে, তাই আমি কিছুই ভুলতে পারিনি। আচ্ছা, আজ সবাই যদি বেঁচে থাকতো তাহলে কি আমি তোমাদের এত ভালোবাসতে পারতাম বলো? ইভান বলে, হয়তো তুমিও তখন আমাদের এতটা প্রিয় হতে না। আহনাফ অরুণিকার হাত ধরে বলে, এসব পুরনো কথা ভুলে যাও। অরুণিকা বলে, এসবের কি কোনো শেষ নেই? আজ আদিল ভাইয়া মারা গেছে, কাল যদি তোমাদের কিছু হয়, একটা মানুষ কি দুইবার অনাথ হতে পারে বলো? আমি তো তোমাদের হারালে আবার অনাথ হয়ে যাব। আরাফ অরুণিকার মাথায় হাত রেখে বলে, অরু, এসব কথা কেন বলছো? চলো না আরাফ, আমরা আবার কলকাতায় ফিরে যাই। ওখানে আমরা কত ভালো ছিলাম,
ওখানে সবাই কত ভালো ছিল, স্কুলের ফ্রেন্ডরা কত ভালো ছিল, কোথাও যেতে ভয় লাগতো না। কিন্তু এখন ফোন আসলেও ভয় লাগে। আরাব ভ্রু কুচকে বলল, ফোন আসলে কেন ভয় লাগবে? কেউ কি তোমাকে ফোন দিয়ে বিরক্ত করছে? অনিকা কিছুক্ষণ চুপ থেকে বলে, না, এমনিতেই।